গল্পটা শুরু করার আগে একটা কথাই বলবো, গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গল্পটা শুরু করা যাক। বিকেল ঠিক 4টা। দিগন্তের সূর্যটা তখন আকাশকে কমলা রঙে রাঙিয়ে দিয়ে সমুদ্রের গভীরের তলে তলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটি বিলাসবহুল গাড়ি এসে থামলো সমুদ্রের পাড়ে অবস্থিত বিশাল রিসোর্টের সামনে। রিসোর্টটি যেমন আধুনিক, ঠিক তেমনই অভিজাত্যে ঘেরা। এর চারপাশটা নারিকেল আর ঝাউ গাছে ঘেরা, যেখান দিয়ে সমুদ্রের নোনা বাতাস বয়ে আসছে। গাড়ির দরজা খুলে প্রথমে নামলো জঙ্কুক। পরনে তার কালো শার্ট আর জিন্স, চোখে এক শান্ত কিন্তু গভীর চাহনি। সে হাত বাড়িয়ে তেকে নামতে সাহায্য করলো। তে যখন গাড়ি থেকে নামলো তখন তার মায়াবী মুখটা দীর্ঘ সফরের ক্লান্তিতে কিছুটা নুয়েছিল। তার পরনে থ্রি পিস তাকে ভীষণ স্নিগ্ধ লাগছিল। যদিও পরিবার আর ব্যবসার সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়েটা হয়েছে, আর গত 1 মাস ধরে ফোনে তারা ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, তবুও আজ সামনাসামনি হওয়ার পর এক অদ্ভুত নীরবতা আর জড়তা তাদের গ্রাস করছিল। রিসেপশন থেকে চাবি নিয়ে ম্যানেজার তাদের নিয়ে গেল টপ ফ্লোরের একটি বিশাল রুমে ঢুকে জানলার ভারী সিল্কের পর্দা সরাতেই সামনে ধরা দিল দিগন্ত জোড়া নীল সমুদ্র। ঢেউয়ের সেই গর্জন যেন সরাসরি এই রুমের ভেতরে আছড়ে পড়ছে। জঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বেলকানির দিকে তাকিয়ে বলল, অবশেষে আমরা পৌঁছালাম। জার্নিটা বেশ লম্বা ছিল, তাই না? তে শুধু মাথা নেড়ে সায় জানালো। তার গলায় এখনো এক অজানা সংকোচ। জঙ্কুক সেটা বুঝতে পেরে বলল, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর একটু বিশ্রাম নিয়ে আমরা বাইরে বেরোবো। তে বাথরুমে চলে গেল। জঙ্কুক বিছানায় গা এলিয়ে দিল। সে ভাবতে লাগলো ফোনের সেই চেনা কণ্ঠস্বরটি এখন তার ঠিক পাশের বাথরুমেই আছে। তার হৃদয়স্পন্দন এক অদ্ভুত তালে নেচে উঠল। কিছুক্ষণের মধ্যেই দুজনে ফ্রেশ হয়ে নিয়ে একটু বিশ্রাম নিল। এসির ঠান্ডা বাতাসে আর সমুদ্রের গর্জনের শব্দে এক মায়াবী পরিবেশ তৈরি হলো। আর একটু বিকেল যখন হলো তখন জঙ্কুক নরম সুরে ডাকলো, তে চলো সূর্যাস্তটা ঘরের ভেতর থেকে নেয়, সমুদ্রের বালুচরে দাঁড়িয়ে দেখি। তারা দুজনে সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালো। পরন্ত বিকেলের সেই সোনালি আলো তের ফর্সা মুখে পড়ে তাকে এক অপার্থিব মায়াবী রূপ দিচ্ছিল। জঙ্কুক বারবার আর চোখে সেই সৌন্দর্য দেখছিল। বালুচরের উপর দিয়ে হাঁটার সময় তাদের দুজনের মধ্যে খুব সামান্য দূরত্ব ছিল, কিন্তু দুজনের মনের ভিতরে ছিল হাজারো না বলা কথা। সমুদ্রের জল যখন এসে তাদের পায়ে আছড়ে পড়ল তখন জঙ্কুক হুট করে থমকে দাঁড়ালো। তে অবাক হয়ে তার দিকে তাকাতেই দেখলো জঙ্কুক তার পকেট থেকে একটা সুন্দর মখমলে বাক্স বের করলো। কোনো কিছু বুঝে ওঠার আগে সে হাঁটু গেড়ে বসলো বালির উপর। তে বিস্ময়ে নিজের দুহাতে মুখ ঢাকলো। বক্সে থাকা দামি ডায়মন্ড রিংটি পরন্ত রোদে আগুনের মতো চকচক করে উঠল। জঙ্কুক তার চোখ সরাসরি তের চোখের উপর রেখে ধীর স্বরে বলল, ফোনে তো অনেক স্বপ্নের কথা বলেছি, অনেক কথা হয়েছে আমাদের, কিন্তু আজ এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে তোমাকে বলতে চাই, আমি কি সারাটা জীবন তোমার এই নরম হাতটা এভাবেই ধরে রাখতে পারি? আমি চাই আমার জীবনের প্রতিটি ভোরের আলো যেন তোমার এই শান্ত মুখটা দেখে শুরু হয়। তুমি কি সারা জীবনের জন্য আমার হবে? তের চোখের কোণে আনন্দের জল চিকচিক করে উঠল। লজ্জায় সে রাঙা হয়ে গেল। সে মৃদু হেসে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। জঙ্কুক পরম মমতায় আংটিটি তার আঙ্গুলে পরিয়ে দিল এবং তার হাতের তালুতে একটি দীর্ঘ আর উষ্ণ চুমু আঁকলো। সমুদ্রের বিশালতা আর ঢেউয়ের গর্জন যেন সাক্ষী হয়ে রইল তাদের এই চিরন্তন প্রতিশ্রুতির। রিসর্টে তারা যখন ফিরল তখন সন্ধে ঘনিয়ে এসেছে। রুমের দরজা খুলতেই তে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। পুরো
রুমটা অন্ধকার, কিন্তু সেখানে জ্বলছে শত শত মোমবাতি। বিছানায় ছড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি। মোমবাতি মৃদু কম্পমান আলোয় রুমটা যেন আরো সুন্দর লাগছে। জাংকুক আগে থেকেই ম্যানেজারকে সব সাজিয়ে রাখতে বলেছিল। রুমের মাঝখানে একটা বড় শপিং ব্যাগ রাখা ছিল। জাংকুক সেটি এগিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, এটা তোমার জন্য একটা ছোট্ট উপহার। ফ্রেশ হয়ে এটা পরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। প্রথমে জাংকুক নিজে ফ্রেশ হয়ে একটা সাদা শার্ট আর ট্রাউজার পরে দিল। এরপর তে বাথরুমে গিয়ে সেই ব্যাগটি খুলল। ভেতরে ছিল হাঁটু পর্যন্ত থাকা একটা লাল সিল্কের ড্রেস। ড্রেসটা এতটাই মিহি আর আকর্ষণীয় যে দেখলে বুক কেঁপে ওঠে। বিশেষ করে ড্রেসটির পিছনের দিকটা ছিল প্রায় উন্মুক্ত, শুধু একটা সরু ফিতে ছিল যেটা এক টান দিলেই খুলে পড়ে যাবে। তে ড্রেসটি পরল। আয়নায় নিজেকে দেখে লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা তার। বাথরুম থেকে বের হয়ে সে দেখলো জাংকুক সোফায় বসে আনমনে ফোন দেখছিল। দরজা হালকা শব্দে জাংকুক মাথা তুলল। মোমবাতির আলোয় তেকে দেখে জাংকুক যেন বাকরুদ্ধ হয়ে গেল। তের খোলা চুল ঘাড়ের ওপর দিয়ে নেমে আসা, ড্রেসের সেই সরু ফিতে সব মিলিয়ে তেকে এক অদ্ভুত সুন্দর লাগছিল। জাংকুক ফোনটা পাশে রেখে ধীর পায়ে এগিয়ে এলো। জাংকুক কাছে আসতেই তে লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। জাংকুক এক মুহূর্ত সময় না নিয়ে তাকে একটানে নিজের শক্ত আর চওড়া বুকের সাথে মিশিয়ে নিল। তের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন জাংকুক নিজের বুকে অনুভব করতে পারছিল। সে নিজের আঙ্গুল দিয়ে তের চিবুক ধরে মুখটা উপরে তুলল। দুজনের চোখের মনি একে অপরের ওপর স্থির হয়ে রইল। এক নীরব প্রেমের জোয়ার বইতে শুরু করলো সেই অন্ধকার ঘরে। জাংকুক আর কোনো দূরত্ব রাখলো না। সে পরম আবেশে আর গভীর তৃষ্ণায় তের নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সেই চুম্বনে ছিল দীর্ঘদিনের জমে থাকা ভালোবাসা আর পূর্ণ অধিকার। চুম্বনের সেই নেশা যেন কাটছিলই না। এরপর সে ধীরে ধীরে তার ঘাড়ের ভাঁজে আর কাঁধের উপর ভালোবাসার চিহ্ন আঁকতে শুরু করলো। তে আবেশে চোখ বুজে ফেলল। তার হাত দুটো অজান্তেই জাংকুকের চুল আঁকড়ে ধরল। জাংকুক অত্যন্ত নিপুণভাবে তের ড্রেসের পিছনে সেই সরু ফিতেটা আলগা করে দিল। ফিতেটা খুলে দিতেই ড্রেসটা তার শরীর থেকে আলগা হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল। এরপর জাংকুক নিজেও নিজের পোশাকের আবরণ সরিয়ে ফেলল। তারা ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় সেই নরম গোলাপের পাপড়িগুলোর ওপর মোমবাতির আলোয় দুজনের ছায়া দেওয়ালের এক অদ্ভুত ছন্দের সৃষ্টি করলো। একে অপরের হৃদয়ে খুব কাছে চলে এলো তারা। জাংকুক তার উষ্ণ ঠোঁট আর কামড়ের ছোঁয়ায় তের শরীরের প্রতিটি ইঞ্চি নিজের অধিকারে নিতে লাগলো। তের প্রতিটি শিহরণ জাংকুককে আরো ব্যাকুল করে তুলছিল। একসময় তারা সমস্ত বাধা পেরিয়ে একে অপরের ভেতরে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল। সেই মুহূর্তটি ছিল শুধু তাদের দুজনের, যেখানে কোনো জড়তা ছিল না, ছিল শুধু একে অপরকে পাওয়ার এক পবিত্র সুখ। ঘন্টার পর ঘন্টা তারা সেই ভালোবাসার সমুদ্রে ডুবে রইল। প্রায় 3 ঘন্টা পর যখন বাইরের সমুদ্রের গর্জন আর তাদের নিঃশ্বাসের শব্দ একাকার হয়ে শান্ত হলো, তখন তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে এক স্বর্গীয় সুখের হাসি হাসলো। এরপর তারা দুজনেই ফ্রেশ হয়ে নিল। রাত তখন অনেক। জাংকুক ইন্টারগ্রামে রিসেপশনে ফোন করে ডিনার রুমে দিয়ে যাওয়ার কথা বলল। তারা দুজন একসাথে বসে ডিনার করলো, যেখানে প্রতিটি খাবারের রাস ছিল ভালোবাসায় মাখানো। সারাদিনের ধকল, আবেগ আর ভালোবাসার সেই মিষ্টি ক্লান্তি শেষে তারা আবার বিছানায় ফিরে এলো। জাংকুক শোয়ার পর তেকে নিজের বুকের উপর টেনে নিল। তে এখনো লজ্জায় লাল হয়েছিল।
সে মুখ লুকিয়ে রইল জাঙ্কুকের পেশিবহুল বুকের গভীরে। জাঙ্কুক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন কোনোদিনও এই বাঁধন আলগা না হয়। তার কপালে একটি গভীর আর তীব্র চুমু খেয়ে সে চোখ বুঝল। বাইরের সমুদ্রের একটানা গর্জনের সুরের সাথে মিশে গিয়ে তারা দুজন একে অপরের উষ্ণতায় হারিয়ে গেল এক গভীর আর শান্ত ঘুমে। ভোরবেলার জানলার ফাঁক দিয়ে আসা সূর্যের প্রথম আলোটা যখন রুমের ভেতর প্রবেশ করলো, তখনও চারপাশটা খুব শান্ত। সমুদ্রের ঢেউয়ের শব্দটা ভোরের স্নিগ্ধতায় আরো স্পষ্ট হয়ে উঠেছে। জাঙ্কুকের ঘুমটা ভাঙলো একটু আগে। সে দেখলো তে তার বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। তার অগোছালো চুলগুলো মুখের উপর এসে পড়েছে। জাঙ্কুক তার আঙ্গুল দিয়ে তে চুলগুলো সরিয়ে দিল। সে ভাবছিল কালকে রাতটা তাদের জীবনে সেরা রাত ছিল। সে আলতো করে তের কপালে একটা চুমু খেলো। সেই স্পর্শে তের চোখের পাতা একটু কেঁপে উঠলো, কিন্তু সে চোখ খুলল না, বরং ঘুমের ঘরে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরল। জাঙ্কুক মৃদু হাসলো। সে আলতো করে নিজেকে সরিয়ে বিছানা থেকে নামলো। সে নিজে ফ্রেশ হয়ে ইন্টারকমে কল করে ব্রেকফাস্টের অর্ডার দিল। তবে সে চেয়েছিল এই সকালটা একটু স্পেশাল হোক, তাই সে নিজেই ডাইনিং টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখলো। কিছুক্ষণ পর তে চোখ মেলল। বিছানার পাশে কাউকে না পেয়ে সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই দেখলো জাঙ্কুক হাসি মুখে দরজার কাছে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং তে। জাঙ্কুকের কণ্ঠস্বরে এক অদ্ভুত মাদকতা ছিল। তে লজ্জায় চাদরটা নিয়ে নিজের মুখ অর্ধেক ঢেকে ফেললো। কালকে সব কথা মনে পড়তেই তার গাল দুটো লাল হয়ে উঠল। জাঙ্কুক এগিয়ে এসে বিছানার পাশে বসলো। চলো ফ্রেশ হয়ে নাও, আমি তোমার প্রিয় খাবারগুলো অর্ডার করেছি। তে যখন ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এলো, দেখলো টেবিলটা ফলের রস, প্যানকেক আর কফি দিয়ে সাজানো। সে খেতে যাচ্ছিল, কিন্তু জাঙ্কুক তাকে থামিয়ে দিল। আজ তুমি নিজের হাতে খাবে না, আজ আমি তোমায় খাইয়ে দেবো। তে অবাক হয়ে তাকালো। জাঙ্কুক কোনো কথা না বলে সে নিজ হাতে প্যানকেক কেটে তে মুখের সামনে ধরলো। তে যখন মুখ খুললো, তখন তাদের চোখের মনি একে অপরের ওপর স্থির হয়ে ছিল। এক অদ্ভুত নীরবতা, কিন্তু ভালোবাসার তীব্রতা ছিল সেই মুহূর্তে। প্রতিটি গ্রাস জাঙ্কুক পরম যত্নে খাইয়ে দিচ্ছিল, আর মাঝে মধ্যে নিজে টিস্যু দিয়ে তের ঠোঁটের কোণ মুছে দিচ্ছিল। এই ছোট ছোট যত্নগুলো তের হৃদয়ে ভালোবাসা জোয়ার বইয়ে দিচ্ছিল। খাওয়া শেষ করে তারা ঠিক করলো একটু বাইরে যাবে। রোদ তখনও খুব একটা চড়া হয়নি। তে পড়েছিল একটা সাদা রঙের লং ফ্রক, আর জাঙ্কুকের পরনে ছিল নীল শার্ট। দুজনেই যখন হোটেলের বাইরে সমুদ্রের বালুচরে পা রাখলো, এক শীতল বাতাস তাদের অভ্যর্থনা জানালো। জাঙ্কুক শক্ত করে তের হাতটা ধরলো। তাদের আঙুলগুলো একে অপরের মাঝে লক হয়ে গিয়েছিল। বালুর উপর দিয়ে হাঁটার সময় নীল জলরাশি যখন তাদের পা স্পর্শ করছিল, তখন তে খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা যেন সমুদ্রের গর্জনের চেয়েও মধুর ছিল জাঙ্কুকের কাছে। হাঁটতে হাঁটতে তে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। তারা অনেকটা পথ এভাবেই নীরবতায় হেঁটে গেল। কথা না বললেও তাদের স্পর্শ আর হৃদয়স্পন্দন একে অপরের মনের ভাষা বুঝতে পারছিল। মাঝে মাঝে ছোট ছোট কাঁকড়া দেখে তে ভয় পেয়ে পিছিয়ে আসছিল, আর জাঙ্কুক তাকে চাপটে ধরে হাসছিল। এই খুনসুটি আর আনন্দের মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরো মজবুত করে তুলছিল। হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় এলো, যেখানে সারিবদ্ধ ঝাউ গাছ সমুদ্রের বাতাসকে এক মোহনীয় শব্দে রূপ দিচ্ছিল। সেখানে কোনো পর্যটক ছিল না, ছিল শুধু তারা দুজন। জাঙ্কুক হঠাৎ তেকে এক ঝাউ গাছের সাথে চেপে ধরল। তে নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। জাঙ্কুক তার দুই হাত দিয়ে তের মুখটা আগলে ধরল। সারা জীবন এভাবেই থেকো আমার সাথে, কোনো ঝড় আসলেও আমি তোমার হাত ছাড়বো না। তে মৃদুস্বরে বলল, আমিও তোমার থেকে দূরে যাওয়ার কথা ভাবতে পারি না। জাঙ্কুক ঝুঁকে এসে তের কানে ফিসফিস করে বলল, আই লাভ ইউ।
এরপর সে পরম তৃষ্ণায় তের কপালে আর চোখের পাতায় অজস্র চুমু এঁকে দিল। সেই মুহূর্তে সমুদ্রের নোনা বাতাস আর ঝাউবনের শস্য শব্দ মিলে এক সুন্দর আবহ তৈরি হলো। সূর্য যখন মাথার উপরে উঠলো তখন তারা রিসোর্টের দিকে ফিরতে শুরু করলো। ফিরে আসার সময়ও জঙ্কুক বারবার খেয়াল রাখছিল যাতে রোদে তের কষ্ট না হয়। সে নিজের রুমাল দিয়ে তের কপাল মুছে দিচ্ছিল এবং বারবার জল খেতে বলছিল। এই অসীম কেয়ারিং স্বভাবটা থেকে বারবার জঙ্কুকের প্রেমে ফেলছিল। রুমের দরজায় পৌঁছে তে বলল, আজকে দিনটা আমার জীবনে শ্রেষ্ঠ দিন হয়ে থাকবে। জঙ্কুক হেসে বলল, জীবন তো মাত্র শুরু। আমাদের সামনে এমন আরো হাজারো দিন আসবে যেখানে শুধু ভালোবাসা আর আমি তুমি থাকবো। তারা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সেই আলিঙ্গনে ছিল ভরসা, শান্তি আর এক চিরস্থায়ী বন্ধন। নীল সমুদ্রের সেই মায়াবী ভ্রমণ আর রূপকথার মতো দিনগুলো কাটিয়ে জঙ্কুক আর তে তাদের ভালোবাসা সংসারে ফিরে এলো। কিন্তু এই ফেরাটা ছিল অন্যরকম। তাদের হৃদয়ে ছিল একে অপরের প্রতি এক নতুন টান আর একরাশ সোনালী স্বপ্ন। বাড়িতে আগে থেকে অপেক্ষায় ছিলেন জঙ্কুকের বাবা আরেন এবং মা জিন। এই চারজনের ছোট্ট পরিবার তাদের দেখে এই বাড়িতে সবাই বড্ড ভালোবাসতো। বিশেষ করে তার শাশুড়ি মা জিন, তিনি তেকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। প্রতিদিন সকালে রান্নাঘরে জিন আর তে মিলে যখন কাজ করত তখন সেখানে শুধুই হাসাহাসি আর আনন্দের শব্দ শোনা যেত। দেখতে দেখতে দিনগুলো খুব সুন্দর কাটছিল। কখনো ছুটির দিনে জঙ্কুকের সাথে ঘুরতে যাওয়া, আবার কখনো রাতের নিস্তব্ধতায় সবাই ঘুমিয়ে পড়লে দুজনে মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের আলোয় একে অপরের হাত ধরে থাকা। এভাবেই ভালোবাসায় ভরে উঠেছিল তাদের প্রতিটি দিন। জীবনটা যেন এক নিখুঁত ছন্দে বয়ে চলছিল। কিন্তু সুখের এই সুন্দর ছন্দে হঠাৎ করেই যেন কিছুটা পরিবর্তন এলো। বেশ কিছুদিন হলো তাই শরীরটা ঠিক সায় দিচ্ছে না। প্রতিদিন সকালে যখন জানলা দিয়ে সূর্যের প্রথম আলো ঘরে ঢোকে তের মনে হয় শরীরটা যেন একদম ভেঙে আসছে। বিছানা থেকে নামতে গেলেই এক অসহ্য দুর্বলতা তাকে গ্রাস করে। ডাইনিং টেবিলে পছন্দের খাবারগুলো সাজানো থাকলেও সেগুলোর ঘ্রাণ নাক গেলেই তার তীব্র বমি বমি ভাব শুরু হয়। মাথাটা যেন সারাক্ষণ ঝিমঝিম করে, কোনো কিছুতেই মন বসে না। তাই মনে মনে ভাবলো হয়তো আবহাওয়া পরিবর্তন এর কারণে বা সমুদ্রের ভ্রমণের দখল সামলাতে না পেরে এমন হচ্ছে। সে চাইল না তার এই সামান্য কারণে বাড়ির সবাই দুশ্চিন্তা করুক। বিশেষ করে জঙ্কুক যেন কোনোভাবেই বুঝতে না পারে, কারণ সে জানলে অফিস পেলে বাড়িতেই বসে থাকবে সারাদিন। তাই তে সব কষ্ট মুখ বুজে সহ্য করত এবং সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করত। কিন্তু শরীর তো আর সব নিয়ম মেনে চলে না। একদিন সকালে রান্নাঘরে জিন যখন ব্যস্ত হাতে খাবার তৈরি করছিলেন, তে তাকে সাহায্য করতে গেল। কিন্তু আগুনের তাপ আর মশলার কড়া গন্ধে তের চারপাশটা যেন দুলতে লাগলো। হঠাৎ করেই তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। সে নিজেকে সামলাতে পারলো না, মাথা ঘুরে মেঝের ওপর পড়ে যেতে নিচ্ছিল। ঠিক তখনই জিন পিছন থেকে দৌড়ে এসে তাকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে ফেললেন। তে, কি হয়েছে তোমার মা? কথা বলো, চোখ খোলো। জিনের কণ্ঠে তখন চরম আতঙ্ক। তিনি তেকে ড্রয়িং রুমের নরম সোফায় শুইয়ে দিলেন। তারপর দ্রুত হাতে ফ্যামিলি ডক্টরকে কল করলেন এবং জঙ্কুক আর আরএমকেও খবর দিলেন। অফিস থেকে খবরটা শোনা মাত্রই জঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সব কাজ ফেলে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিল। তার মনে তখন হাজারো ভয়। তার তের কি হলো, কেন হঠাৎ তে অজ্ঞান হয়ে গেল? কিছুক্ষণ পর ডক্টর বাড়িতে এলেন। তিনি দীর্ঘক্ষণ ধরে তের চেক আপ করলেন। বাইরের ঘরে তখন চিন্তিতভাবে পায়চারি করছে জঙ্কুক। সে বারবার রুমের দরজার দিকে তাকাচ্ছে, তার কপালে চিন্তার ভাঁজ। অবশেষে ডক্টর যখন রুম থেকে বেরিয়ে এলেন তার মুখে ছিল এক চওড়া হাসি। তিনি জঙ্কুকের কাঁধে হাতে রেখে খুশির খবরটা শোনালেন। ভয় পাওয়ার কিছু নেই জঙ্কুক, বরং আজ তোমাদের পুরো পরিবারের জন্য শ্রেষ্ঠ আনন্দের দিন। অভিনন্দন, তোমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। তে প্রেগনেন্ট। খবরটা শোনার সাথে সাথে যেন পুরো বাড়িতে আনন্দের এক বিশাল ঢেউ আছড়ে পড়ল। জিনের চোখের কোণে তখন সুখের জল চিকচিক করছে।
আরে তখনই চলে গেলেন বাড়ির বাইরে মিষ্টি আনতে। প্রথম মিষ্টিটা জিন তের মুখে তুলে দিলেন এবং একে একে সবাইকে মিষ্টিমুখ করালেন। খবরটা পেয়ে তের চোখেও জল চলে এসেছে। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। জিন সাথে সাথে ফোন করে তের বাড়ির লোককেও এই বড় সুখবরটা জানিয়ে দিলেন। বাড়ির উৎসবের আমেজ যখন কিছুটা শান্ত হলো এবং সবাই ঘর থেকে বেরোলেন, তখন জাঙ্কুক ধীর পায়ে গিয়ে বিছানায় তের পাশে বসলো। তার চোখে তখন পিতৃত্বের এক অন্যরকম আভা। সে কোনো কথা বলতে পারছিল না, শুধু অপলক দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়েছিল। সে আলতো করে তের হাত দুটো নিজের হাতে তালুতে নিল এবং তের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ তে, আমাকে এই পৃথিবীর সব থেকে সুন্দর উপহারটা দেওয়ার জন্য। আমি বলে বোঝাতে পারবো না আমি আজ কতটা সুখী। আজ থেকে তোমার আর আমাদের অনাগত সন্তানের সব দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি তোমাদের দুজনকে আমি পৃথিবীর সব সুখ আর মায়া দিয়ে আগলে রাখবো। তের চোখেও তখন আনন্দের জল। সে মৃদু হেসে জাঙ্কুকের বুকে নিজের মাথাটা রাখলো। শুরু হলো এক নতুন অপেক্ষার প্রহর। দেখতে দেখতে দীর্ঘ 9টি মাস পার হয়ে গেল। এই দিনগুলোতে জাঙ্কুক এক মুহূর্তের জন্য তেকে একলা ছাড়েনি। অবশেষে একদিন ভোরে আলো ফোটার ঠিক আগেই তাদের কোল আলো করে পৃথিবীতে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। মেয়েটিকে দেখতে ঠিক যেন তার বাবা আর মায়ের এক অদ্ভুত মিশ্রণ, মায়াবী চোখ আর মিষ্টি হাসি। পুরো বাড়িতে এখন শুধু বাচ্চার খিলখিল হাসি আর কান্নাকাটি। জাঙ্কুক যেন সারাদিন মেয়ের দিকে তাকিয়ে থেকে কাটিয়ে দেয়। গভীর রাত, সারাটা দিন মেয়েকে সামলে তে খুব ক্লান্ত হয়ে পড়েছে। অনেক কষ্টের পর সে বাচ্চা মেয়েটিকে ঘুম পাড়িয়েছে। মেয়েটি এখন তাদের দুজনের মাঝখানে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুক এক দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। তার চোখে তখন পিতৃত্বের পরম মমতা। কিছুক্ষণ পর জাঙ্কুক খুব সাবধানে মেয়েটিকে কোলে তুলে নিল যাতে তার ঘুম না ভেঙে যায়। সে পাশে থাকা ছোট্ট সুন্দর দোলনাটায় মেয়েকে শুইয়ে দিল এবং আলতো করে একটা নরম চাদর দিয়ে তার শরীরটা ঢেকে দিল। এরপর সে ধীর পায়ে ফিরে এলো বিছানায়। জাঙ্কুকের চোখে তখন এক অন্যরকম ব্যাকুলতা। সে বিছানায় শুয়ে থাকা তের কোমরে হাত রেখে তাকে নিজের একদম কাছে টেনে নিয়ে এলো। তাদের শরীরের দূরত্ব এক নিমেষে মুছে গেল। তে লজ্জায় লাল হয়ে নিচে সরে পড়ল। আরে এ কি মেঘ এখনই ঘুমালো, তুমি পাগল হলে নাকি? জাঙ্কুক মুচকি হাসলো। তার সেই হাসি ছিল গভীর নেশায় ভরা। সে তের কানে মুখ থেকে, জানোতে মা হওয়ার পর তোমাকে আরো বেশি মায়াবী আর সুন্দর লাগছে। গত কয়েক মাস তো সবটাই শুধু মেয়ের জন্যই ছিল, এখন কি আমার জন্য একটু সময় হবে না? বলেই সে তের গলায় আর কাঁধে ছোট্ট ছোট্ট উষ্ণ ও গভীর চুমু দিতে শুরু করলো। জাঙ্কুকের প্রতিটি ছোঁয়া ছিল অনেক বেশি আবেগী আর তীব্র। সে মায়ের আবেশে তের কাঁধে আলতো করে একটা কামড় বসিয়ে দিল যাতে তের সারা শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। জাঙ্কুকের হাত দুটি তখন তের চুলে বেড়ে কাটছে। ধীরে ধীরে সে তের শরীরে কাপড়গুলো একে একে সরিয়ে দিল। তাদের সেই নিবিড় আর উষ্ণ ভালোবাসার গভীরতা দুজনে আবার নতুন করে হারিয়ে গেল। বাইরের নিস্তব্ধ রাতে তখন শুধু তাদের হৃদয় স্পন্দনের শব্দ আর দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তিরক্ষণ ধরে চলল তাদের এই একান্ত ব্যক্তিগত আর ভালোবাসার মিলন। তাদের সেই নিবিড় ভালোবাসার রেশ যখন কাটতে শুরু করেছে, ঠিক তখনই দোলনা থেকে ছোট্ট রাজকন্যা উচ্চস্বরে কেঁদে উঠল। যেন সে বুঝতে পেরে গেছে তার মায়ের সব ধ্যান তার বাবার দিকে চলে গেছে। তে অগোছালো নিজেকে ঠিক করে বিছানা থেকে উঠে বসে হাসতে হাসতে বলল, দেখছো তো মেয়ের সব আদর তো তুমি নিয়ে এলে, এখন এই কান্না থামানোর দায়িত্ব তোমার। যাও এখন আমার মেয়েকে শান্ত করো। জাঙ্কুক বেচারা একটু অবস্থিত হয়ে মাথা ঝুলকালো। তারপর সে নিজেকে ঠিক করে উঠে গিয়ে মেয়েকে কোলে তুলে নিল এবং সারা রুম পায়চারি করতে করতে গান গিয়ে মেয়েকে শান্ত করতে লাগলো। তে বিছানায় শুয়ে শুয়ে এই দৃশ্য দেখছিল। তার মনে হলো এক জীবনে একজন মানুষের ইচ্ছে বেশি আর কি চাওয়া থাকতে পারে। ভালোবাসা, সম্মান আর এক টুকরো সুন্দর পরিবার, সবই তো আস্থার হাতের মুঠোয়। এভাবেই একরাশ সুখ, হাসি আর অফুরন্ত ভালোবাসা নিয়ে তাদের ছোট্ট সংসারটা
চিরদিনের জন্য এক পরম পূর্ণতা পেল।